পার্বতে পতে হর হর মহাদেব। আমি এখন নৈনিতাল থেকে আমাদের কেদারনাথের দিকে রাস্তার দিকে রওনা দিয়েছি। রাস্তা অনেকটা দূর, 300 কিলোমিটার প্রায়। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর রত্না রেডি হয়ে নৈনিতাল থেকে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি কেদারনাথের পথে। আমরা এখানে প্রথম ডেস্টিনেশন আমাদের হচ্ছে গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড থেকে কালকে সকালে আমরা রেডি হয়ে ট্রেকিংয়ের জন্য আমরা উত্তরাখণ্ডে আমরা কেদারনাথের মন্দিরের উদ্দেশ্যে বেরোবো। রাস্তাটা খুব সুন্দর রাস্তা, একদম ঝাঁ চকচকে সরু, জঙ্গল পার হয়ে যেতে হবে, পাহাড়ের গা দিয়ে রাস্তা, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। আর এই রাস্তার ভেতরে একটা আর্মির বেস ক্যাম্পও আছে, যেখানে আর্মি ট্রেনিং দেওয়া হয়। আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি। অনেকটাই রাস্তা, তাই সকালে খাওয়া দাওয়া করেছি। ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তাও সব কিছু রেডি করে আমরা বেরোতে অনেকটাই টাইম চলে গেছে। কাল সারা দিন এবং পুরো রাত ধরেই নৈনিতালে বৃষ্টি আমাদের বাইরে বেরোতে দেয়নি। ওই বেলা 12টা 12:30 নাগাদ একটু মেঘ ক্লিয়ার হয়, আকাশ ক্লিয়ার হয়, আমরা বাইরে বেরোই, একটু ঘুরি এদিক ওদিকে। নৈনিতালের মাল রোড থেকে শুরু করে বাজার, তারপর নৈনিতাল লেক ফেক ঘুরে দেখি। তারপর ঘুরে দেখার পর বাড়িতে এসে আবার আমরা রুমের মধ্যে এসে আমরা খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি সকালবেলা কেদারনাথে যাওয়ার উদ্দেশ্যে। আমরা কেদারনাথে আসার জন্য কোনো রকম প্ল্যানিং করিনি আমি আর রত্না। ভেবেছিলাম নৈনিতাল দেখব, নৈনিতাল দেখার পর আমাদের উদ্দেশ্য ছিল মেন আদি কৈলাস দেখা বা ওম পার্বত দেখা। কিন্তু আমরা পারমিটের জন্য ফোন করি, ওখানে ওম পার্বত বা আদি কৈলাস আমাদের দেখার জন্য আমাদের কোনো রকম সুযোগ হয়নি, কারণ ওখানে পারমিট পাওয়া যায়নি বা এখনও খোলেনি। প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আর ল্যান্ডস্লাইড হওয়ার কারণে আমরা ওম পার্বত যেতে পারিনি। হঠাৎ করে রাতে দুজনে মিলে ডিসাইড করি, এত দূর কষ্ট করে এসেছি যখন, নিশ্চয়ই কোথাও না কোথাও তো যাবই। তো আমাদের ডেস্টিনেশান আজকে ঠিক করলাম আমরা দুজনে যে আমরা কেদারনাথ যাব। চলো ভগবানের নাম করে আমরাও দুজনে বেরিয়ে পড়েছি, আর তোমরাও আমাদের সাথে থাকো, আমাদের জন্য প্রেয়ার করো যাতে আমরা ভালোভাবে পৌঁছাতে পারি এই রাস্তা, সুন্দর রাস্তা ধরে। গাড়ি চালাতে অতটা কোনো কষ্ট হয়নি, সকাল সকাল বেরিয়ে পড়েছি। কিন্তু প্রবলেমটা হয়েছে কি, কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা ব্লক করে দেওয়া হচ্ছে। তো এই রাস্তা ব্লক আছে কিনা সেটা তো আমি জিপিএসে দেখে বা কোনো রকম কিছুতে বুঝতে পারছি না। চলো যাচ্ছি, দেখা যাক। যদি রাস্তা কোনো রকমভাবে খারাপ দেখায় আমরা দাঁড়িয়ে যাব। ল্যান্ডস্লাইড হয় ঠিকই এখানে, কিন্তু খুবই তাড়াতাড়ি এখানকার গভর্নমেন্ট রাস্তা ক্লিয়ার করার জন্যে জেসিবি এনে রেখে দিয়েছে রাস্তার ধারে ধারে। প্রায় অনেক জায়গায় দেখলাম জেসিবি একটা করে রাখা আছে, রাস্তা ক্লিয়ার করছে। চলো অনেকটা রাস্তা, আস্তে আস্তে এগিয়ে চলি, আর তোমরাও এই রাস্তাটাকে মিউজিকের তালে তালে অনুভব করো, কেদারনাথ যাওয়ার রাস্তা। রাস্তায় যেতে যেতে এরকম অনেক কটা জায়গায় ওয়াটার ক্রসিং পেয়েছি, এরকম ছোটো ছোটো ঝর্ণা থেকে জল পড়ছে, আর পাহাড়ের গা থেকে জলগুলো ছুঁয়ে রাস্তার উপরে আসছে।
বৃষ্টি অতিরিক্ত হওয়ার কারণে রাস্তার অবস্থা অনেক জায়গায় খারাপ করে দিয়েছে, কিন্তু রাস্তা অনেক ভালো ছিল। রাস্তার কন্ডিশন অনেকটাই ভালো ছিল, কিন্তু যেখানে যেখানে আমরা ভালো রাস্তা পাচ্ছি একদম ঝাঁ চকচকে রাস্তা। আর পাহাড়ের সৌন্দর্য আরোই আমাদের মন কেড়ে নিয়েছে। যাওয়ার পথে একটা ছোট্ট ঝর্ণা চোখে পড়লো, আমি দেখানোর চেষ্টা করলাম ক্যামেরাতে আপনাদেরকে। প্রায় 150 কিলোমিটার ক্রস করে এসেছি আমরা এখন। আর সামনে পড়ছে আমাদের কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগে কালকে নিউজে যেটা দেখলাম, প্রচুর খারাপ অবস্থা ছিল এখানে। জলে অনেকটাই, গঙ্গার জলে অনেকটা পাহাড় ধসিয়ে নিয়ে চলে গেছে, অনেকটা জায়গায় বন্যায় ভেসে গেছে। দেখি কর্ণপ্রয়াগে কী অবস্থা। এই সেই জায়গা যেখানে নাম বলছিলাম কর্ণপ্রয়াগ, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ, পুরো ধসিয়ে নিয়ে চলে গেছে। পুরো পাহাড় ধসিয়ে নিয়ে পুরো গঙ্গার সাথে মিশিয়ে নিয়েছে। ব্রিজ ক্রস করে এখন আমরা কেদারনাথের রাস্তার দিকে রওনা দিয়েছি। এখান থেকে এখনও প্রায় 150 কিলোমিটারের কাছাকাছি আপনার গৌরীকুণ্ড পড়বে। আর রাস্তাটা খুবই বিরক্তকর হয়ে উঠেছে, কারণ অনেকটা জায়গায় জল কাদা, বুট ভিজে যাচ্ছে, জুতো ভিজে গেছে। তারপর ওকেও বারবার রাস্তা থেকে নামতে হচ্ছে, ওকে হেঁটে হেঁটে কিছুটা আসতে হচ্ছে। আমি ওর জন্য ওয়েট করছি, কারণ ওখানে প্রচণ্ড জল জমেছে। এবার রাস্তা ল্যান্ডস্লাইডের কারণের জন্য পুরো রাস্তায় জল জমে গেছে। আমার জুতোতে পুরো জল ঢুকে ভেতরে পুরো মোজা টোজা সব ভিজে গেছে। ও হেঁটে হেঁটে আসছে, আমি ওয়েট করছি। এই ব্রিজটা ক্রস করলাম আমরা এখন, নৈনিতাল বর্ডার ক্রস করে এদিকে চলে এসেছি। কলকাতা থেকে এখনও প্রায় আমরা সব মিলিয়ে যদি ক্যালকুলেট করে দেখি 2200 কিলোমিটারের কাছাকাছি আমি ড্রাইভ করে ফেলেছি। আর রত্না আমার পিছনে বসে। আমার যতটা কষ্ট হচ্ছে ঠিকই তার দ্বিগুণ কষ্ট হয়তো ওর হচ্ছে, কিন্তু ও আমাকে বলছে না, কারণ ও এই জার্নিটাকে আনন্দ হিসাবে নিচ্ছে। আর ওর কাছে একটা অ্যাডভেঞ্চারের মতন হয়ে উঠেছে, কারণ আমার থেকে অনেকটাই বেশি খুশি ওর মুখ চোখে দেখা যাচ্ছে। রেনকোট খুলেই আমরা বাইক চালাচ্ছিলাম। কিছুক্ষণ আগে পাহাড়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে ও রেনকোট পরে আর আমিও রেনকোটটা পরে নিই, যাতে ভিজতে না হয়। এই অতিরিক্ত ভেজার কারণে আমাদের দুজনেরই প্রায় কালকে নৈনিতাল থেকে ফেরার সময় বলছি খুবই একটা খারাপ অবস্থা ছিল। রত্নারও খুব জ্বর ছিল, একটু ওষুধ খেয়েছে, তাও সাবধানটা আমাদের মেনে চলা উচিত। কর্ণপ্রয়াগ ক্রস করার পর যখন আমরা সোনপ্রয়াগের দিকে রওনা দিচ্ছি, তারপরে রাস্তার চিত্রটা ঠিক এরকমভাবে বদলে যায়। খুবই খারাপ রাস্তা, খুবই খারাপ রাস্তা। রাস্তার ধারে ধারে পুরো পাথর ভেঙে ভেঙে পড়েছে, আর গাড়ির স্পিড সব স্লো হয়ে গেছে, জ্যাম লেগে গেছে। আর তারপরে পুরো একদম সূর্যের আলো একদম আমাদের চোখের ওপর পড়ছে, আর বাঁদিকে হচ্ছে কি পাহাড় ধসে নেমেছে, তার কাদা। আর ডান দিকে লোক হরেন মারছে, বাঁ দিকে হরেন মারছে, লাইন দিয়ে একভাবে যাচ্ছে। প্রচণ্ড খারাপ রাস্তা, প্রচণ্ড খারাপ রাস্তা হয়ে গেছে। কর্ণপ্রয়াগ থেকে আমাদের কেদারনাথ যাওয়ার রাস্তাটা খুবই কষ্টকর ছিল আমাদের। এখনও পর্যন্ত প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি আমরা রাইড করে ফেলেছি। আর কিছুটা গেলেই হয়তো আমাদের ডেস্টিনেশন কমপ্লিট হবে, কিন্তু এই কিছুটা রাস্তা যে আমাদের কাছে পুরো বিষাক্ত বিষের মতন হয়ে উঠেছে। কাদা, রাস্তা জ্যাম, মাঝে মাঝে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। তারপরে এই পাহাড় মাঝে মাঝে ধসার, বৃষ্টি হলেই ধসে পড়ছে, আর আমরা দুজনে দাঁড়িয়ে পড়ছি। আর কোমর যন্ত্রণা করছে ওরও আমারও, কারণ অনেকটা জার্নি করে ফেলেছি তো বাড়ি থেকে এখানে অবধি। আর যারা যারা উত্তরাখণ্ড ট্রিপের কথা ভাবছো বা রাইডের কথা চিন্তা করছো ঘরে বসে, আমি তাদেরকে বলবো যে এই সময়টা না আসাটাই বেটার হবে। আমরা এসেছি কারণ না ক্যালকুলেশন করে না কিছু ভেবেই এসেছি। আমরা তো একটা অন্য জায়গায় যাবো বলে এসেছিলাম, কিন্তু এই সময়টায় কেদারনাথ আসাটা খুব টাফের ব্যাপার। বড় গাড়িগুলো প্রায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। আমাদের কাছে বাইক আছে বলে আমরা পাশ থেকে কাটিয়ে চলে যাচ্ছি, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ, সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। কীরকম জল কাদা, বারবার চাকা ডেবে যাচ্ছে, টেনে তুলতে প্রবলেম হচ্ছে। আমার গাড়িতেও লোড আছে, লাগেজ আছে, তার সাথে আমরা দুজন বসে আছি।
টেনে তুলতে প্রবলেম হচ্ছে। আর এই জলের ভেতরে যে কোন জায়গায় গাড্ডা, কোন জায়গায় পাথর আছে কিছুই বোঝা মুশকিল। আর এতটাই জ্যাম যে দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে আমার সামনে, এই জ্যাম ঠেলে ঠেলে অনেকক্ষণ থেকে প্রায় 1-1.5 ঘন্টার ওপরে দুজনে শুধু এই জ্যাম ঠেলে ঠেলে আমরা সামনের দিকে এগিয়ে চলছি। অনেক কষ্ট করে কেদারনাথের পথে রওনা দিয়েছি, কারণ ভগবানের হাতে এটাই পরীক্ষা, বা ভগবান এটাই পরীক্ষা আমাদের কাছে নিচ্ছে যে আমার কাছে আসাটা এতটা সহজ না। তোমরাও আমার মতন হয়তো চেষ্টা করছো ঘরে বসে যে একবার কেদারনাথ মারি, তবে আমার মনে হয় না এই সময়টা কেদারনাথে আসার জন্যে খুব একটা ভালো সময়। আমরা বাড়িতে বসে অনেকবারই কেদারনাথ আসার প্ল্যানিং করেছিলাম, যে গাড়িতে বা কোনো রকম ট্যুরিজমের সাথে, কিন্তু অনেকবারই চেষ্টা করেছিলাম, হয়ে ওঠেনি। কিন্তু এবারে আমরা কোনো রকমই কেদারনাথে আসার বা যাওয়ার কোনো রকম প্ল্যানিং কিছু করিনি। আমরা নৈনিতাল থেকে শুরু করে তারপরে আপনার আদি কৈলাস বা এইসব সাইটগুলো কমপ্লিট করে ভেবেছিলাম। কোনোদিন যে কেদারনাথের রাস্তায় আসতে হবে এটা আমি ভাবিনি। হঠাৎ করে ডেস্টিনি আমাদেরকে কেদারনাথের রাস্তার দিকে টেনে এনেছে। হঠাৎ করেই রত্ন আমাকে বললো যে চল কেদারনাথের দিকে যাওয়া হবে। আমি বললাম যে হ্যাঁ, তখন কিছুই দেখা যাচ্ছে না এত বৃষ্টির কারণে, চল কেদারনাথটাই দেখা। কিন্তু কেদারনাথের রাস্তা যে এতটাই টাফ হয়ে উঠবে আমার কাছে, এতটাই জার্নি আর এতটাই অ্যাডভেঞ্চার হয়ে উঠবে। দেখছো পাহাড় থেকে জল পুরো রাস্তার উপর ঠেড়ে পড়ছে, স্কিডও খাচ্ছে চাকা, কাদা আর জলের মাঝখানে চাকা পড়লে অটোমেটিকলি স্কিড খাচ্ছে। গাড়িতে লোড আছে আর আমাদের দুজনের একটা ওয়েট আছে। আমি বেশি জোরে চালাতেও পারছি না, 20, 30, 35 এরকমের স্পিডের মধ্যে যেতে হচ্ছে। বেশি জোরে গেলে স্কিড খাওয়ার সম্ভাবনা আছে ব্রেক মারলে। আর সামনে গাড়িগুলো আমি বাঁদিক চেপে চেপে যাচ্ছি, বাইক বাঁদিকে চেপে গেলেই সব থেকে ভালো হয়। আর রাস্তা খারাপ, যা কত স্পিডেই বা যাবো, গিয়ে পৌঁছাবো। গাড়িগুলোর পিছন ধরে ধরে আমি এগিয়ে চলেছি। আর 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 জিপিএসের দিকে তাকাচ্ছি, যেন মনে হচ্ছে যেন রাস্তাও শেষ হয় না আর কিলোমিটার যেন শেষ হচ্ছে না। কন্টিনিউয়াসলি জল, কাদা, পাথর এগুলো পেরিয়ে পেরিয়ে যেতে হচ্ছে। রাস্তা অনেকটাই ভাঙন দেখা দিয়েছে, অনেকটা জায়গায় ভেঙে ভেঙে পড়ছে। পুরো উত্তরাখণ্ড থেকে পুরো উত্তরাখণ্ডের অবস্থাটাই পুরোটাই খারাপ। কারণ নিউজে দেখিয়েছিল যে এই জায়গাগুলো আসতে বারণ। তাও দেখলাম, ফোন করে দেখলাম যে হ্যাঁ বলছে আসা যাচ্ছে, কিন্তু একটু টাফ আছে। তাই বেরিয়ে পড়লাম। কিন্তু এতটাই যে খারাপ রাস্তা হবে সেটা ভাবিনি। অনেকটাই দূরে আস্তে আস্তে এগিয়ে চলেছি। পেট্রোল শেষ হয়েছিল কিছুক্ষণ আগে, আমি হালকাভাবে ভরে নিলাম পেট্রোলটাকে, দিয়ে আবার আমরা রওনা দিতে শুরু করেছিলাম। খিদে পেয়েছিল, কিন্তু বৃষ্টির কারণের জন্য দাঁড়ানো আর ইচ্ছা করেনি। অনেকটা দূর ট্রেনে চালিয়ে এসেছি আমি আর রত্না। এই রাস্তাটা যেটা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে গিয়ে আমাদের গৌরীকুণ্ডে যাওয়ার রাস্তা। রাস্তাটা ভাঙন ধরেছে, কিন্তু রাস্তা যদি ভালো থাকতো সুপার রাস্তা। সামনে দেখুন একটা কত বড় সাইজের পাথর ওপর থেকে ভেঙে পড়েছে। এই চাঁইটা যদি কারোর গায়ে পড়ে বা কোনো গাড়ির ওপরে পড়ে, সেই গাড়ির অবস্থা কী হবে, বা গাড়িতে থাকা মানুষগুলোর অবস্থা কী হবে, সেটাই গাড়ি চালাতে মাঝে মাঝে ভাবছি। এই পাথরগুলো দেখে সবাই দৌড়ে দৌড়ে পালাচ্ছে, বা এই জায়গাটায় কেউ দাঁড়াতে অতটা সাহস পাচ্ছে না, কারণ কিছুক্ষণ আগেই এই ল্যান্ডস্লাইডটা হয়েছে। আর তার পাশ থেকেই আবার একটু ক্লিয়ার করে দিতেই ওখান থেকে আবার গাড়ি চালানো স্টার্ট হয়েছে। এরকম প্রচুর জায়গায় আমরা ল্যান্ডস্লাইডে ফটো দেখেছি, বা এরমভাবে দেখছি রাস্তার মধ্যে। আর সামনে পাহাড় যাকে বলে, অপরূপ সুন্দর, পুরো মন কেড়ে নেওয়ার মতন। নৈনিতালে পাহাড় আমরা দেখেছি, সেটা একটা আলাদা অনুভূতি, কিন্তু কেদারনাথের পাহাড় সত্যি ভগবান বাস করে।
সকালে আমরা বেরিয়ে পড়েছি, কারণ কালকের রাতে কিছু প্রাকৃতিক দুর্যোগ আর ঝড় বৃষ্টির কারণে আমাদেরকে উত্তরাখণ্ডেরই একটা জায়গায়, কোনো জায়গাটার নাম কিছু একটা সামথিং হবে, ওখানে আমাদেরকে হোল্ড নিয়ে নিতে হয়। কারণ এখান থেকে আর 33-34 কিলোমিটার দূর ছিল। সন্ধে হয়ে যাওয়ার কারণে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত এখানে চালু হয়। এত পরিমাণ বৃষ্টিপাত চালু হয় যে আমরা রাস্তার ধারে একটা দোকানে বসেছিলাম, আমি আর রত্না। এ রাতেবেলা ভাবলাম যে বৃষ্টিটা একটু কমবে, তো কোনো রকম কমার সম্ভাবনা হয়নি। রাত 11:30 বেজে যায়, তাও বৃষ্টি হতে থাকে। তারপরে আমরা ঠিক করলাম যে যদি এখানে কোথাও থাকা যায়। আর একজন এখানকার লোকাল যে উনি ছিল, ওনার সাথে কথা বলছিলাম। উনি বললেন যে এত রাতে আপনাদের বেরোনোটা ঠিক হবে না, কারণ এই বৃষ্টির কারণের জন্যে ল্যান্ডস্লাইড হতে পারে, কোনো রকমভাবে পাথর পাথর পড়তে পারে, বা রাস্তায় গাড্ডা আছে, বুঝতে পারবেন না। খাদও ডান দিকে, গাড়ি নেমে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা আজকে রাতটা থেকে যান, কাল সকাল হলে আবার বেরিয়ে যাবেন। আমি ভাবলাম হয়তো ওই লোকটা কোনোরকমভাবে হোটেল গোছানোর জন্যই এরকম আমাকে বলছে, কিন্তু না, লোকটার কথা মেনে নিয়ে আমরা কাল রাতটা হোল্ড করে গেছিলাম। সকালবেলা উঠে দেখছি সত্যি রাস্তার অবস্থা একদমই ভালো নেই। চারিদিকে জল কাদা, আর রাস্তাগুলো ভেঙে ভেঙে রাস্তার উপর পড়েছে। আর এখানের প্রত্যেকটা জায়গায় যেরকমভাবে রাস্তা ভেঙে পড়ছে, আর তার থেকে গতিবেগভাবে রাস্তার ধারে ধারে কাজও চলছে। কারণ ভেঙে পড়ার সাথে সাথেই সঙ্গে সঙ্গে রাস্তা ক্লিয়ার করে দিয়ে আবার যান চলাচল স্বাভাবিক করে তুলছে। আমি শুধু মুগ্ধ হয়ে উঠেছি যে এখানকার পাহাড়টাকে বাঁচানোর চেষ্টায়, নেচারটাকে বাঁচানোর চেষ্টায় কীরকমভাবে আমাদের সরকার কাজ করে চলেছে। ভালো লাগছে জেনে যে নেচারটাকে বাঁচিয়ে রাখার জন্যে এতটাই উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ নেচারটাকে বাঁচানোর প্রত্যেকেই দরকার, কারণ নেচার থাকলেই তবেই আমরা থাকবো, আর না হলে কেউ থাকবে না। উত্তরাখণ্ডের পাহাড়গুলো যতটাই দেখতে সুন্দর, তার থেকে বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে বৃষ্টিপাত হলে বা ঝড় বৃষ্টির সময়। এই প্রত্যেকটা পাথরের চাইগুলো রাস্তার উপর ভেঙে ভেঙে পড়ে, গাড়ি চলাচল স্বাভাবিক হয়ে থাকে না। আর গাড়ি চলাচল তখন বন্ধ হয়ে যায়, কোথাও কোথাও গাড্ডা হয়ে যায়, ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা পুরো ধারে এসে সব পাথরগুলো পড়ে। আর সব কিছুর দিক থেকে এদের অসুবিধা হয়ে ওঠে। এখানকার জীবনযাপন খুব একটা স্বাভাবিক না, কারণ নিচে থেকে সব কিছু নিয়ে ওপরে উঠতে হয়। খাবার দাবার থেকে শুরু করে, মালপত্র থেকে শুরু করে সব কিছু ওপরে তুলতে হয়। এখানে একটু কস্টলি আছে সব কিছুই, কিন্তু চিন্তা করে দেখলাম যে কারণ হচ্ছে কি, এত কষ্ট করে যে নিচে থেকে ওপরে তোলে জিনিসপত্র, সেটাই কারণ হচ্ছে কি, এই কারণের জন্যেই এখানে একটু কস্টলি। রাস্তার অবস্থা তোমরা দেখতেই পারছো আমার দুটো দিকে। আমি বাঁ দিক চেপে চেপে বেশিরভাগ যাচ্ছি, গাড়ির স্পিডও অতিরিক্ত তুলতে পারছি না, কারণ গাড়ির স্পিড বেশি তুললেই এই ছোটোখাটো গাড্ডাগুলো গাড়ি পড়লে আমার গাড়িটা লোড আছে, অনেকটা প্রবলেম হচ্ছে। বিশ্বাস করো, বাড়ি থেকে পুরো নৈনিতাল চলে এসেছি, আমার গাড়ি চালাতে এতটা ভয় লাগেনি বা কোনো রকমভাবে হাত কাঁপেনি। কিন্তু উত্তরাখণ্ডে ঢোকার পর কেদারনাথ যাওয়ার রাস্তায় আমাকে আস্তে আস্তে হাত পা কাঁপানো শুরু করে দিয়েছে। কারণ এই রকম খারাপ রাস্তা, পুরো খাড়াই রাস্তা থেকে নিচের দিকে নামতে হবে, নিচের দিকে নেমে আবার উপরের দিকে উঠতে হবে। গাড়ি লোড, আর আমি চালিয়ে চালিয়ে আসছি, খুব আস্তে আস্তে পা চেপে চেপে নামছি। কারণ যদি অ্যাক্সিলেটার ছেড়ে দিই বা গাড়ির ব্রেক ছেড়ে দিই, সঙ্গে সঙ্গে গাড়ির স্লিপ খেয়ে নিচের দিকে চলে যাচ্ছে। তাই আস্তে আস্তে পা দিয়ে নামতে হচ্ছে। রত্নাকেও নামিয়ে দিয়েছি, বলেছি তুমি হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাও, আমি গাড়িটা নিয়ে যাচ্ছি, তারপরে উঠবো। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো রাস্তার অবস্থা কি। যে নেমে গেলাম, এবার সামনে গিয়ে উঠতে হবে। আর পুরো কাদা, পিছলান কাদা, মানে এরকমই কাদা যে চাকা একদিকে তুমি হ্যান্ডেল বাঁকাবে, চাকা যাবে আর একদিকে। এই জায়গাটায় ঠেলে তোলাটা যে কী অসম্ভব ব্যাপার ছিল, আমি ভালো করেই বুঝতে পারছিলাম। কারণ আমি পাহাড়ে ওরকম এক্সপার্ট না, বা প্রত্যেক দিন রাইডে বেরোই বা প্রত্যেকটা সময় রাইডে বেরোই এরকমভাবে, তো আমি তো কোনো দিন রাইডে বেরোইনি, বেশিরভাগ বন্ধুদের সাথেই গেছি। কিন্তু এতটাই ভয়াবহ হয়ে উঠেছে উত্তরাখণ্ডের রাস্তা। চালিয়েছি পাহাড়ে, কিন্তু এতটা খারাপ রাস্তায় আমি চালাইনি। ও ওদিক থেকে পাহাড়ের নেচার সৌন্দর্য দেখছে, আর এই লোকটা আমাকে জিজ্ঞাসা করছে, ভাইয়া কেদারনাথ ক্যা ঘোড়ে মে যাएंगे? আমি বললাম না, পায়ে হেঁটে যাবো। লোকটা চলে গেল, কোনো সাড়া করলো না। আর আপনাকেও আমি ডাকলাম যে এদিকে আসো, তাড়াতাড়ি আসো, চলো, অনেকটা লেট হয়ে গেছে। তো আসছে, আমরা আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করছি এখান থেকে। আমিও চাকা আটকে যাচ্ছে, কারণ ওই কিছু কিছু রাবিশের মতন ওই গুঁড়ো গুঁড়ো পাথরগুলো, যেগুলো লুজ হয়ে আছে, ওর ভেতরে চাকা পড়ে গেলে চাকা তখন সামনের দিকে এগোতে চায় না, অটোমেটিক চাকা ঘুরে যায় পিছনের চাকা। তাই সব ঠেলে তুললাম।
অতটাও সহজ না কেদারনাথ যাওয়া, সেটাই আমার আস্তে আস্তে মনে হচ্ছে। দেখা যাক কী হয়। অনেক কষ্ট আর অনেক জার্নির পর পুরো 2টো দিন কভার করে আমরা এসে পৌঁছালাম সোনপ্রয়াগ। আমি ভাবলাম যে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড চলে যাব, ওখানে কোনো গিয়ে একটা হোটেল নিয়ে নেবো, কিন্তু এখানের গল্পটাই তো পুরো আলাদা। কারণ সোনপ্রয়াগ থেকে কোনো গাড়ি আর গৌরীকুণ্ডের দিকে যেতে দেওয়া হয় না। এখানে পার্কিংগুলো যে দেখছো আমার ডান হাতে, ওখানে পার্কিং রাখতে হয়, ওখানের জন্য আবার চার্জ নেয় পার ডে হিসাবে, ভালো টাকাই চার্জ নেয় পার ডে হিসাবে। তাই জন্য আমাকে এখানে যাওয়ার সাথে সাথেই সামনে পুলিশ আর ওই লোকাল গাইড ফাইড যারা আছে এরা আমাকে আটকে দেয়, বললেন যে পার্কিংয়ের দিকে গাড়ি রাখতে। আমি বললাম পার্কিং কোথায়? বলছে ওই ডান দিকে এই ভেতরে পার্কিং আছে, পে পার্কিং। আমি বুদ্ধিটা লাগালাম যে না, পার্কিংটা না করে পিছন দিকে একটা জায়গা আছে সীতাপুর বলে, ওই হয়তো হতে পারে 1.5 কিলোমিটার দূরে, 1.5 কিলোমিটার দূরে সীতাপুর, ওখানে একটা হোটেল যদি নেওয়া যেতে পারে আর কমও পড়বে। আর ওখান থেকে কালকে স্যাটেল করে গৌরীকুণ্ড চলে যাব, আর ওখান থেকে ট্রেকিং স্টার্ট করব কেদারনাথের। তাই আমিও রত্নাকে বললাম যে তুমি বসো, আমরা পিছন দিকে গৌরীকুণ্ডে যাওয়ার আগে আমরা ওই সীতাপুরে হোটেল নিয়ে ওখানে স্টে করে নিই, সকাল হলে আমরা বেরিয়ে যাবো এখান থেকে কেদারনাথের উদ্দেশ্যে। তা রত্না বলছে যে না, এখানেই হোটেল নেওয়ার জন্য, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে এটা এত কাছে, এখানকার লোকগুলো জোর জবরদস্তি করছিল যাতে এখানে পার্কিংয়ের গাড়ি রাখি। আমি কোনো রকমভাবে ওদের কথা না শুনে নিজে গাড়িটা নিয়ে সামনের দিকে সীতাপুরের দিকে চলে গেলাম। সীতাপুরে গিয়ে আমরা হোটেল পেয়েও গেছি। হ্যাঁ, হোটেল পেয়েও গেছি কালকের, কারণ শরীরটা টায়ার্ডও লাগছে, ওর জ্বর আছে, যাতে ওকে তাড়াতাড়ি মেডিসিন খেয়ে শুতে হয়। তাই সীতাপুরে আমাকে গিয়ে যে কোনো প্রকার একটা হোটেল নিয়ে কোনো রকমভাবে ঘুমাতে হবে আমাদের দুজনকে। তাই সীতাপুরের দিকে গেলাম আর একটা হোটেলে পেলাম। কাল সকালে দেখা হচ্ছে ডাইরেক্ট কেদারনাথে। হর হর মহাদেব।